তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স উইথ পিনাকি স্যার। তো আমি পিনাকি স্যার চলে এসেছি তোমাদের ক্লাস 8 ভৌত বিজ্ঞানের বল ও চাপ এর পার্ট 2 এর ডিটেইলস ভিডিও নিয়ে। দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের ক্লাসে আমরা কি কি শিখবো একটু দেখে নিই। তরলের ঘনত্ব ও চাপ, বায়ুর চাপ, বায়ুমণ্ডলীয় চাপ, আর্কিমিডিসের নীতি, অপসারিত তরলের ওজন, প্লবতা, বস্তুর ওজন এবং বস্তুর ভর, সাথে সাথে থাকছে বস্তুর ভাষণ। ঠিক আছে, তো এই নিয়ে আমরা আজকে ডিটেলসে শিখবো। প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর শেষে একটা লাইক করে যাবে। তো চলো, বল ও চাপ, ক্লাস 8 ফিজিক্স উইথ পিনাকি স্যার। ফার্স্ট আমরা শিখবো ভর ও ভার বা ওজন নিয়ে। তো দেখো, ভর আর ভার জিনিসটা কি। ভর দ্যাট মিনস মাস, আর ভার দ্যাট মিনস ওয়েট। তো ভর আর ভার বলতে সবার প্রথমে আমরা ভরকে বলি। ভর জিনিসটা কি না, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে সেটাকে তার ভর বলে। কি বলছে দেখো, কোনো বস্তুতে উপস্থিত মোট পদার্থের পরিমাণই হলো তার ভর। তার ভর একে ইংলিশে আমরা মাস বলে থাকি। ওকে, আচ্ছা, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী। তো পৃথিবীতে মোট যতটা জড় পদার্থ তোমরা দেখতে পাচ্ছ, এই মোট জড় পদার্থটাই হচ্ছে পৃথিবীর ভর। আর ভার জিনিসটা কি, ভার বা ওজন কাকে বলবো না, এই পৃথিবীর উপরে থাকা কোনো বস্তু, ধরো এটা হচ্ছে পৃথিবীর উপর অবস্থিত একটা বস্তু যারও একটা ভর আছে, যার ভর হচ্ছে এম। তো এই এম ভরের বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে একটা বল প্রয়োগ করে আকর্ষণ করে। তো যে বল প্রয়োগ করে আকর্ষণ করে সেই বলটাকেই বলা হচ্ছে ওজন। তার মানে ওজন বলতে কি না, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকেই তার ওজন বলবো। এখন এখানে ওজন মানে একটা বল। তো বল এফ সমান আমরা নিউটনের দ্বিতীয় সূত্রতে পড়েছি, এফ সমান এম এ। তো এখানে এফ সমান এম এ এর পরিবর্তে একটা স্পেশাল ত্বরণ থাকবে যেটাকে আমরা অভিকর্ষজ ত্বরণ বলবো, এবং এটাকে জি দ্বারা চিহ্নিত করব। তাহলে বস্তুর ভর যদি এম হয়, তাহলে বস্তুর ওজন বা বস্তুর ওয়েট হচ্ছে mg হবে, এবং সেটা সবসময় কোন দিকে কাজ করবে না, বস্তু থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে। তো বস্তু যেখানেই থাক, বস্তু যদি মনে করো এখানে থাকে, তবুও এই বল কাজ করবে পৃথিবীর কেন্দ্রের দিকে। বস্তু যদি এখানে থাকে, তবুও এই বল কাজ করবে পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে যে বল প্রয়োগ করে টানে, সেই বলটাকেই বলা হচ্ছে ওজন। তো এর ডেফিনেশনটা আমরা একটু দেখে নিই। কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে বা যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেই বলকেই বস্তুটির ওজন বলা হয়। এবং ওজনকে আমরা কি দ্বারা চিহ্নিত করব, ওজনকে আমরা mg দ্বারা চিহ্নিত করব। যদি ভর হয় বস্তুর m, তাহলে g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এবং mg কে একত্রে আমরা বলবো কি না, বস্তুর ওজন, ওয়েট। ওকে, তো এখানে এর এককটা আমাকে একটু জানতে হবে। ওজনের একক কি বটে? দেখো, ওজন মানে এক ধরনের বল, তাহলে বলের একক যা, ওজনের এককও সেম হবে। ওজনের দেখো, সিজিএস পদ্ধতিতে আমরা বলের একক কি জানি না, ডাইন, তাহলে ওজনের এককও ডাইন। এসআই পদ্ধতিতে আমরা বলের একক কি জানি না, এসআই পদ্ধতি আমরা বলের একক জানি যে নিউটন, তাহলে এখানে ওজনেরও এসআই একক হবে নিউটন। আশা করছি তোমরা ভর আর ভার বা ওজন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়েছো। চলো আমরা চলে যাই নেক্সট টপিকে। দেখো কি আছে, ঘর্ষণ বল ও তার পরিমাপ। আচ্ছা দেখো, ঘর্ষণ বল সম্পর্কে আমরা কিন্তু ফার্স্ট ক্লাসেও একটু বলেছিলাম। সেখানে কি পড়েছিলাম বলতো না, কোন তল যদি অপর একটা তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে,
যে কোনো রকম বল প্রয়োগ করলেই কিন্তু বস্তু গতিশীল হবে এমনটা কিন্তু নয়। আমি যদি দেয়ালকে যে কোনো রকম ভাবে বল প্রয়োগ করি, আমি কিন্তু দেয়ালের মধ্যে কোনো রকম সরণ সৃষ্টি করতে পারবো না। তার মানে সেই জন্য এখানে লেখা হয়েছে যে তলটি সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, ঠিক আছে। তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে বা ওই গতির চেষ্টার বিরুদ্ধে যে বাধাজনিত বলটা প্রয়োগ করে, সেই বাধাজনিত বলটাকেই বলা হচ্ছে কি না ঘর্ষণ বল। এখানে দেখতে পাচ্ছি যে এক ব্যক্তি একটা ব্লককে, যে ব্লকটার ভর তোমরা ধরে নাও যে ব্লকটার ভর হচ্ছে এম ভরের একটা ব্লককে কি করছে না এই দিকে একটা বল প্রয়োগ করে গতিশীল করছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি, ঠিক আছে, বা গতিশীল করার চেষ্টা করছে। তো ধরো এখানে ও এফ বল প্রয়োগ করেছে এম ভরের বস্তুর উপর। তো এম ভরের বস্তুর ওজন কি হবে না ওজন হচ্ছে mg হবে, সেটা সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে মানে বস্তু থেকে সরাসরি নিচের দিকে কাজ করবে। আমরা জানি যে এই বলের ঠিক উপরের দিকে একটা এর প্রতিক্রিয়া বল কাজ করে, নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা সেটা শিখেছিলাম, সেটাকে বলা হয় কি না লম্ব প্রতিক্রিয়া বল বা নরমাল ফোর্স। ওকে, আচ্ছা, তো ঘর্ষণ জিনিসটা তোমরা আশা করছি বুঝতে পারলে যে যখনই একটা তল, এই তল যখন নিচের তলের সাপেক্ষে গতিশীল থাকবে বা গতিশীল হওয়ার চেষ্টা করবে, তখন এই দুটা তল একে অপরের সাথে কি করবে না একটা বাধাজনিত বল প্রয়োগ করবে। তো এই বাধাজনিত বলটা আসছে কোথা থেকে না দেখো একটু ভালোভাবে দেখো যে এখানে এই ব্লকটাতে বেশ কিছু ওর যে আউটার মোস্ট সারফেসের বাইরের যে লেয়ারটা আছে সেখানে বেশ কিছু অণু পরমাণু আছে, আর ওকে যে তলের উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে সেই তলেরও একদম আউটার মোস্ট সারফেসে কি আছে বেশ কিছু অণু পরমাণু আছে। আর এই অণু পরমাণুগুলা কি বলতো তারা পরস্পরকে একটা বল দিয়ে আকর্ষণ করছে, আর এই আকর্ষণ বলটাকে বলা হচ্ছে কি না আসঞ্জন বল। আর এই আসঞ্জন বলের জন্যই কি হচ্ছে না এখানে ঘর্ষণ বল সৃষ্টি হচ্ছে। তাহলে মনে রাখবে যে ঘর্ষণ বলের পিছনে আরো একটা বল লুকিয়ে আছে যেটাকে আমরা আসঞ্জন বল বলছি, ঠিক আছে। তো আসঞ্জন বল হচ্ছে কি না এই দুটো পদার্থের একদম আউটার মোস্ট লেয়ারে থাকা অণু পরমাণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, কি বললাম না এখানে ব্লকের একদম আউটার মোস্ট লেয়ারে থাকা, আর এই যে টেবিলের উপরে ব্লককে টানা হচ্ছে তার আউটার মোস্ট লেয়ারে থাকা অণু পরমাণুদের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাকে এখানে আসঞ্জন বল বলা হচ্ছে। তো এই আসঞ্জন বলের জন্যই কি হচ্ছে না এখানে ঘর্ষণ বল, সেই আসঞ্জন বলটাই সেই আকর্ষণ বলটাই কি করছে না এই যে বস্তুকে এইদিকে ঠেলা হচ্ছে বল প্রয়োগ করে, সেই বল প্রয়োগ করতেও বাধা দিচ্ছে। মানে এই আসঞ্জন বলটা বস্তুটাকে তার সাম্যাবস্থায় রাখার চেষ্টা করছে। এবার সাম্যাবস্থা জিনিসটা কি না সাম্যাবস্থা হচ্ছে কোনো বস্তুর স্থির অবস্থা না, শুধু স্থির অবস্থা নয়, তাহলে কি সমবেগে গতিশীল অবস্থা না, শুধু সমবেগে গতিশীল অবস্থাও নয়, তাহলে বস্তুর স্থির অবস্থাও হতে পারে অথবা সমবেগে গতিশীল অবস্থাও হতে পারে। এই দুটো অবস্থাকে আমরা সাম্যাবস্থা বলবো। কি বললাম না বস্তুর স্থির বা সমবেগে গতিশীল অবস্থাকে আমরা বস্তুর সাম্যাবস্থা বলবো। আর এই সাম্যাবস্থাটাকে ধরে রাখছে কে না এই আসঞ্জন বল, অনুপরমাণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বল। আমরা জানি যে এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু তারা পরস্পরকে একটা বল দ্বারা আকর্ষণ করে, সেটা বস্তু বৃহৎ আকারের হতে পারে বা অতি ক্ষুদ্র কোনো অনুপরমাণু হতে পারে, তারাও কিন্তু একে অপরকে একটা বল দ্বারা আকর্ষণ করে, যেটাকে আমরা মহাকর্ষ বল বলি। নিউটন এই মহাকর্ষ বলের কথা বলে গেছে। তো যাই হোক এখানে দেখো একটু কি বলছে না কোনো বস্তু গতিশীল হওয়ার আগে পর্যন্ত, কোনো বস্তু গতিশীল হওয়ার আগে পর্যন্ত ঘর্ষণ বল একটি স্বনিয়ন্ত্রক বল। কোন বস্তু গতিশীল হওয়ার আগে পর্যন্ত ঘর্ষণ বল একটি স্বনিয়ন্ত্রক বল। এর অর্থ কি একটু বোঝা যাক, চলো দেখো আমি এই ছবিটাকে একটু আলাদাভাবে আঁকছি। এখানে ধরো এখানে একটা ব্লক আছে, ঠিক আছে, ব্লকটার ওয়েট mg এখানে কাজ করছে নিচের দিকে, ব্লকটার মাস m সমান ধরে নিচ্ছি আমি 10 কেজি। ব্লকটাকে এই দিকে যদি আমি 20 নিউটন বল প্রয়োগ করি তাহলে কি বস্তু গতিশীল হবে না? বস্তু গতিশীল হবে না, কারণ বস্তুর মধ্যে m ইন্টু জি, জি এর মান আমি নিয়ারলি ইকুয়াল 10 ধরে নিচ্ছি, যদিও জি এর মান হয় 9.8, ঠিক আছে, জি ইকুয়াল হয় 9.8 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার,
এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠে। এবারে উপর দিকে বা নিচের দিকে এর মানের পরিবর্তন হয়, সেই নিয়ে আমি যাচ্ছি না। ঠিক আছে, পৃথিবী পৃষ্ঠের কথা আমি বলছি, তাই পৃথিবী পৃষ্ঠে থাকা কোনো বস্তুর উপর যে অভিকর্ষজ ত্বরণ কাজ করছে সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন দেখো বস্তুটার ওজন হচ্ছে 100 নিউটন। যদি আমি 9.8টাকে নিয়ারলি 10 ধরে নিই, ঠিক আছে, নিয়ারলি ইকুয়াল 10 ধরে নিই, তাহলে 10 ইন্টু 10 মানে এম এর মানও 10, জি এর মানও 10, 10 ইন্টু 10 100 নিউটন। তো বস্তুটার মধ্যে 100 নিউটন বল কনজার্ভ আছে। তো এখন বাইরে থেকে যদি আমি একে 20 নিউটন বল প্রয়োগ করি তাহলে বস্তু কিন্তু গতিশীল হবে না। তাহলে বস্তুকে গতিশীল করতে গেলে 100 নিউটনের থেকে বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে 20 নিউটন বলটা কি হচ্ছে না, 20 নিউটন বল প্রয়োগ যখন করা হচ্ছে, এখানে থাকা সেই অনুপরমাণুগুলা যেটাকে আমরা আসঞ্জন বল বলছিলাম, সেই আসঞ্জন বলের জন্য এর ঠিক বিপরীত দিকে এই তলের স্পর্শ তল বরাবর একটা বল সৃষ্টি হয়ে যায়, যেটাকে আমরা বলছি এখানে ঘর্ষণ বল। একে আমরা স্মল এফ দ্বারা ডিনোট করি, ফ্রিকশনাল ফোর্স, তাই একে স্মল এফ দ্বারা ডিনোট করা হয়। ওকে, আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছো। তো এই বলটাই এই বাহ্যিক বলের সাথে প্রপোর্শনাল হয়। কতক্ষণ না, কোনো বস্তু গতিশীল হওয়ার আগে পর্যন্ত, কোনো বস্তু গতিশীল হওয়ার আগে পর্যন্ত। তাহলে বস্তু গতিশীল হবে এখানে 100 নিউটনের থেকে বেশি বল প্রয়োগ করলে। তাহলে একদম ম্যাক্সিমাম যদি 100 নিউটনের কাছাকাছি আমি বল প্রয়োগ করি, বা 100 নিউটন ধরো এখানে বল প্রয়োগ করা হলে এই 20 নিউটন যে বলটা তোমরা দেখতে পাচ্ছ সেটাকে যদি বাড়িয়ে আমি ধরো আরেকবার বলি, এখানে যখন 20 নিউটন বল প্রয়োগ করা হচ্ছিল, ঠিক আছে, এখানে যখন 20 নিউটন বল প্রয়োগ করা হচ্ছিল তখন এখানে ফ্রিকশনাল ফোর্সটাও বেড়ে কি হচ্ছিল না, 20 নিউটন হয়ে যাচ্ছিল। নিউটনের তৃতীয় সূত্র থেকে এটা আমরা বলতে পারছি, প্রত্যেকটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এখানে 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল মানে বিপরীত দিকে 20 নিউটন বল অটোমেটিক তৈরি হয়ে যাবে। এখানে যদি 20টাকে বাড়িয়ে ধরো 40 নিউটন করা হলো, একটু আমি এভাবেই ব্যাপারটাকে ব্যাখ্যা করছি, দেখো, তাহলে আশা করছি ভালো বুঝতে পারবে। ধরো এখানে এই এক্সটার্নাল ফোর্সটাকে, বাহ্যিক বলটাকে, মানে বাইরে থেকে যে বল প্রয়োগ করা হচ্ছে বস্তুর উপর, সেটাকে যদি আমি বাড়িয়ে 40 নিউটন করে দিই তাহলে এই ফ্রিকশনাল ফোর্সটাও বেড়ে 40 নিউটন হয়ে যাবে। যদি একে 60 করি এও 60 হয়ে যাবে, একে যদি 80 করি এও 80 হয়ে যাবে। তাহলে কতক্ষণ পর্যন্ত এই দুটো বল সমান ভাবে পরিবর্তন হবে না, যতক্ষণ পর্যন্ত না বস্তু গতিশীল হচ্ছে, গতিশীল হচ্ছে। বস্তু গতিশীল হওয়ার আগে পর্যন্ত ঘর্ষণ বল একটি স্বনিয়ন্ত্রক বল, মানে সে নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করতে পারে। কি বললাম, কোন বস্তু গতিশীল হওয়ার আগে পর্যন্ত ঘর্ষণ বল একটা স্বনিয়ন্ত্রক বল। তো তাহলে এখানে আবার দেখো, যদি এখানে বলটাকে আমি 100 নিউটন করে দিই তাহলে কি হবে, যদি এই বলটাকে আমি বাড়িয়ে 100 নিউটন করে দিই, 100 নিউটন, তাহলে এই বলটাও কি হবে, সাথে সাথে 40 নিউটন থেকে পরিবর্তিত হয়ে কি হবে না 100 নিউটন পর্যন্ত চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ঘর্ষণ বলের সর্বশেষ মান। ঠিক আছে, এরপর কিন্তু আর ঘর্ষণ বল নিজে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই ঘর্ষণ বলের এই সর্বোচ্চ মানকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ। একটু দেখে নিই আমরা এখানে। তো এই ঘর্ষণ বলকে বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত বস্তু স্থির ছিল, মানে বস্তুর উপর বল প্রয়োগ করলেও বস্তু গতিশীল হচ্ছিল না, তখন বস্তুতে যে বল প্রয়োগ করা হচ্ছিল সেটাকে আমরা স্থিত ঘর্ষণ বলবো। কি বললাম একটু দেখে নাও, যে কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকেও, স্থিত ঘর্ষণের সংজ্ঞাটা একটু দেখে নিই আগে, যে কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকেও কি হচ্ছে না, যখন অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করেও গতিশীল হতে পারে না, মানে ওই 100 নিউটন বল প্রয়োগ করার আগে পর্যন্ত। কি বললাম, ঠিক আছে, তখন এক তল মানে একটা তল অপর তলের গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে সেই বলটাকে বলা হচ্ছে স্থিত ঘর্ষণ বল। ঠিক আছে, সেই বলটাকে বলা হচ্ছে স্থিত ঘর্ষণ, সেই ঘর্ষণ বলটাকে বলা হচ্ছে স্থিত ঘর্ষণ, মানে বস্তু স্থির অবস্থার সময় যে ঘর্ষণ বল বস্তুতে তৈরি হচ্ছে সেটাকে আমরা স্থিত ঘর্ষণ বলছি। এবারে যেই মুহূর্তে বস্তু চলতে শুরু করছে তার ঠিক আগে, যখনই আমি দুদিকে 100 নিউটন বল, একদিকে 100 নিউটন বাহ্যিক বল প্রয়োগ করলাম, বিপরীত দিকে 100 নিউটন বল অটোমেটিক তৈরি হয়ে গেল, সেই বলটাকে বলা হচ্ছে কি না সীমাস্থ ঘর্ষণ বল। কি আছে, কি বলছে দেখো, স্থিত ঘর্ষণের সম্ভাব্য সর্বাধিক মানকে সীমাস্থ ঘর্ষণ বলা হয়। আচ্ছা, বাহ্যিক বলের মান সীমাস্থ ঘর্ষণে পৌঁছানোর আগে পর্যন্ত ঘর্ষণ বল একটা বাহ্যিক বলের সাথে সমান হয়।
একটু আগে সেটাই দেখলাম যে সীমাস্থ ঘর্ষণে পৌঁছানোর আগে পর্যন্ত, সীমাস্থ ঘর্ষণে পৌঁছানোর আগে পর্যন্ত আমি এখানে 100 নিউটন দিচ্ছিলাম, এখানেও 100 নিউটন, এখানে 50 দিলে এখানেও 50 নিউটন বল অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছিল। এখানে যদি আমি 40 নিউটন বল দিচ্ছিলাম, এখানেও 40 নিউটন বল। ঠিক বিপরীত দিকে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার যে বিপরীত প্রতিক্রিয়া আছে সেই অনুযায়ী আমরা 100 নিউটন বল প্রয়োগ করা পর্যন্ত এখানে 100 নিউটন বল তৈরি হয়ে যাচ্ছে। এবারে কি হচ্ছে না, যখনই নেক্সট যেটা হবে যে 100 নিউটনের থেকে যখন বেশি বল প্রয়োগ করব আমি এখানে, তখন কি হবে, ধরে নাও যে এখানে আমি 100 নিউটনের থেকে একটু বেশি বল প্রয়োগ করলাম, আমি 110 নিউটন বল প্রয়োগ করলাম। তাহলে এখানে ঘর্ষণ বল আর কিন্তু 110 নিউটন করতে পারবে না। ঠিক আছে, তো তখন সেক্ষেত্রে কি হবে না, ঘর্ষণ বল কিন্তু আর স্বনিয়ন্ত্রক নয়, মানে ও নিজে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাহলে এখানে তখন ঘর্ষণ বল কি হয়ে যাবে না, কিছুটা কমে যাবে। ঠিক আছে, কিছুটা কমে যাবে, কিছুটা বলতে এখানে তলটার ঠিক যেরকম হবে, যতটা অমসৃণ বা যতটা মসৃণ হবে, মানে তলটার মসৃণতার উপর ডিপেন্ড করে এটা কিছুটা কমে যাবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এটা কিছুটা কমে 90 নিউটন হয়ে গেল। তাহলে দেখো বাহ্যিক বলের মান এইদিকে 20 নিউটন এর মতো বেশি পাচ্ছি। যে বলটা নিয়ে কি হবে না, বস্তু সামনের দিকে গতিশীল হবে। তাহলে এখন কি হচ্ছে না, বস্তু সামনের দিকে গতিশীল হচ্ছে। এখন কি ঘর্ষণ বলের মান শূন্য হয়ে গেছে? না, ঘর্ষণ বলের মান শূন্য হয়নি, ঘর্ষণ বলের মান কিছুটা কমে গেছে। কত হয়েছে না, 110 থেকে কমে হয়ে গেছে 90 নিউটন। ওকে, তো এখন এই 20 নিউটন যে বাহ্যিক বলটা এর উপর অ্যাপ্লাই হয়েছে, সেই 20 নিউটন বল নিয়ে এ কিন্তু সামনের দিকে গতিশীল হবে। তাহলে এখন আমাদের প্রশ্ন হতে পারে যে স্যার আমরা তো জানি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তার মানে এখানে 110 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, অথচ এইদিকে 90 নিউটন বল কেন পাচ্ছি? তাহলে বাকি 20 নিউটন বলটা এইদিকে এক্সট্রা কেন পাচ্ছি, বা এইদিকে 20 নিউটন বল কেন পাওয়া যাচ্ছে? তো ব্যাপার হচ্ছে দেখো, এখানে এর মধ্যে ওর থেকে বেশি বল আর নেই। তাহলে এই 20 নিউটন বলটার জন্যও কিন্তু এখানে একটা বিপরীতমুখী বল প্রযুক্ত হচ্ছে, যেটা হচ্ছে বায়ুর ঘর্ষণ বল। তো এখানে এর ঘর্ষণ বল যখন শেষ হয়ে যাচ্ছে, তখন বায়ুর ঘর্ষণ বল এক্ষেত্রে কাজ করছে। তো এই 20 নিউটন বল বস্তুতে প্রয়োগ করে দিলে বস্তু কিন্তু অসীম সময় ধরে গতিশীল থাকবে না। বায়ুর বাধা কি হবে না, বস্তুকে কিছু সময়ের মধ্যে থামিয়ে দেবে, যদি বল প্রয়োগটাকে কন্টিনিউ না করা হয়। কি বললাম? তো তাহলে এখানে চলঘর্ষণ ব্যাপারটা একটু বুঝে নি। দেখো চলঘর্ষণ মানে যখন বস্তু চলতে শুরু করলো, তখন একটা তল অপর তলের গতির বিরুদ্ধে যে বলটা প্রয়োগ করছিল সেটাকে আমরা চলঘর্ষণ বলবো। একটু ভালো করে ডেফিনেশনটা দেখে নি। দেখো কি বলছে, একটা বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে পিছলে বা গড়িয়ে চলবে। দেখো চলা কিন্তু দুরকম হতে পারে, একটা বস্তু এরকম কোন তলের মধ্য দিয়ে গড়িয়েও মানে পিছলেও যেতে পারে, স্লিপ করেও যেতে পারে। যে ফ্রিকশনটাকে আমরা স্লাইডিং ফ্রিকশন বলছি, মানে চলঘর্ষণ দু রকমের হয়, একটা স্লাইডিং ফ্রিকশন, একটা রোলিং ফ্রিকশন। আর একটা হচ্ছে বস্তু যদি এরকম শেপের হয়, তখন বস্তু কিন্তু আর স্লাইড করবে না, তখন কি হবে না, রোল করতে করতে সামনের দিকে যাবে। ঠিক আছে, রোল করতে করতে সামনের দিকে যাবে। কি বললাম বুঝতে পারছো তো? তো এইরকম যে ঘর্ষণ বল পাচ্ছি সেটাকে আমরা কি বলবো না, রোলিং ফ্রিকশন। আর এক্ষেত্রে যে ঘর্ষণ বল তৈরি হবে সেটাকে আমরা স্লাইডিং ফ্রিকশন বলবো। কি বললাম? আচ্ছা, তো আবার একবার দেখে নিই যে চলঘর্ষণ জিনিসটা কি, ভালোভাবে বুঝে নিই। দেখো একটা বস্তু যখন অন্য একটা বস্তুর উপর দিয়ে পিছলে বা গড়িয়ে যাবে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিছলে যাচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছি গড়িয়ে যাচ্ছে, তখন কি হবে না, তখন তাদের স্পর্শ তলে গতির বিপরীতে যে বাধা দানকারী বলের সৃষ্টি হবে তাকেই বলা হচ্ছে কিনা চলঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন। সেটাকে কাইনেটিক ফ্রিকশন বলা হচ্ছে। ঠিক আছে, এবারে কাইনেটিক ফ্রিকশন বা স্লাইডিং ফ্রিকশনও বলতে পারি। এই যখন স্লাইড করে করে যাচ্ছে তখন সেটাকে আমরা স্লাইডিং ফ্রিকশন বলছি, যখন রোল করে করে যাচ্ছে তখন সেটাকে আবার রোলিং ফ্রিকশন বলছি। এবার দেখো যখন স্লাইড করছে তখন এই অনুপরমাণুর সংখ্যাটা কিন্তু অনেক বেশি আছে টাচে। তো তাহলে মনে রাখতে হবে যে স্লাইডিং ফ্রিকশনের ক্ষেত্রে এই ভ্যালুটা, রোলিং ফ্রিকশনের ক্ষেত্রে খুব অল্প সংখ্যক অনুপরমাণু টাচে আছে। তাহলে রোলিং ফ্রিকশনের ক্ষেত্রে এখানে কিন্তু জাস্ট একটা পয়েন্টও টাচে থাকতে পারে। কি বললাম বুঝতে পারছো তো? তাহলে এই জন্য স্লাইডিং ফ্রিকশনের ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দেন রোলিং ফ্রিকশন হয়। কি বললাম? আশা করছি বুঝতে পারছো। চলে এসো নেক্সট। আচ্ছা, এখানে একটা কারণটা দেওয়া আছে, একটু দেখে নি। দেখো
তল দুটির অমসৃণতা এবং অণুর মধ্যবর্তী আকর্ষণ, এটাই কি হচ্ছে না স্লাইডিং ফ্রিকশনের মেন কারণ বা চল ঘর্ষণের মেন কারণ। সাথে সাথে কি বলছে না মান, বস্তুর গতি চললেও এর মান মোটামুটি স্থির থাকে। মানে এক কথায় বস্তুর গতি চললেও বলতে, ভাষাটাকে ভালো করে বলতে গেলে বস্তু গতিশীল থাকলেও, ঠিক আছে, বস্তু গতিশীল থাকলেও হতো, ঠিক আছে, বস্তু গতিশীল থাকলেও, বস্তু গতিশীল থাকলেও এর মান মোটামুটি স্থিরই থাকে। তার মানে ব্যাপারটা আবার এখানে চলে যাই, দেখো, হ্যাঁ, যখন এখানে 110 নিউটন বল প্রয়োগ করা হয়েছে তখন দেখলাম যে বস্তু গতিশীল হয়েছে। এবারে এর মানটা তখন কিছুটা কমে গিয়ে 90 নিউটন হয়েছে। এবারে দেখো যে বস্তুর এই যে বলটা, বস্তুর উপর যে বাহ্যিক বলটা, এটা যদি 110 থেকে বাড়িয়ে আমি ধরো 210 নিউটন করে দিলাম, 310 নিউটন করে দিলাম, তবুও কিন্তু এই ঘর্ষণ বলের মান আর কোনো পরিবর্তন হবে না, মোটামুটি এটাই থেকে যাবে। কি বললাম বুঝতে পারছো? তো এটাকে যদি আমি গ্রাফিক্যালি দেখাই, দেখো একদিকে আমি বাহ্যিক বলকে দেখাচ্ছি, একদিকে ঘর্ষণ বলকে দেখাচ্ছি। আমরা পড়লাম কি না, বস্তু গতিশীল হওয়ার আগে পর্যন্ত ঘর্ষণ বল একটি স্বনিয়ন্ত্রক বল, মানে এই বাহ্যিক বল আর ঘর্ষণ বল এরা কি হবে না একে অপরের সমান হবে গতিশীল হওয়ার আগে পর্যন্ত। যে মুহূর্তে গতিশীল হতে স্টার্ট করবে সেই মুহূর্তে এই ঘর্ষণ বলের মান একটু কমে যাবে। তারপর কি হবে না, যখন বস্তু চল ঘর্ষণে চলে আসবে, বস্তুর উপর যখন চল ঘর্ষণ অ্যাপ্লাই হবে তখন কিন্তু সেই ঘর্ষণ বলের মানটা ফিক্স থেকে যাবে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল হিসেবে 90 নিউটন দেখিয়েছি। কি বললাম? তো এটাই হচ্ছে বাহ্যিক বল আর ঘর্ষণ বলের মধ্যেকার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এক্সটার্নাল ফোর্স অ্যান্ড ফ্রিকশনাল ফোর্স। তো চলো নেক্সট যে টপিকটা আছে দেখা যাক, তরলের ঘনত্ব। আচ্ছা, তরলের ঘনত্ব বলতে আমরা কি বুঝি? দেখো, তো তরলের ঘনত্ব বোঝানোর জন্য আমি এখানে তিনটা সমান মাপের পাত্র নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, এটাতে ধরে নেওয়া যে প্রত্যেকটার আয়তন ধরে নেওয়া যে 1 লিটার করে। তরলের আয়তন মাপা হয় লিটার এককে অথবা সেমি কিউ এককে। এখানে মনে রাখতে হবে যে 1 লিটার সমান 1000 সেমি কিউব হয়, বা 1000 সিসিও বলতে পারি, 1000 সিসিও বলতে পারি, মানে 1 সিসি সমান 1 সেমি কিউব, ঠিক আছে। আচ্ছা, তো 1 সেমি কিউব এর অর্থ কি জিনিসটা একটু বুঝো ভালো করে, যে 1 সেমি দৈর্ঘ্য, 1 সেমি প্রস্থ এবং 1 সেমি উচ্চতা বিশিষ্ট কোন একটা 3D বস্তু যদি আমি নিই, ঠিক আছে, তার আয়তনকে আমরা বলবো 1 সেমি কিউব। কি বললাম? আশা করছি বুঝতে পেরেছো। যাই হোক, এখানে তিনটা সমান মাপের আমি পাত্র নিয়েছি, প্রত্যেকটা আয়তন হচ্ছে 1 লিটার করে। এবারে তিনটাতে ভিন্ন ভিন্ন তরল আমি রেখেছি। ধরে নাও যে এখানে আছে জল, এটাতে আছে পারদ, আর এটাতে ধরে নাও কোনো একটা তেল আছে, যে কোনো তেল তুমি ধরে নিতে পারো, কেরোসিন তেল, সরষের তেল, যে কোনো তেল ধরে নাও, ঠিক আছে। তো এখানে তিনটা আলাদা আলাদা পাত্রে তিনটা আলাদা আলাদা তরলকে আমি রেখেছি। একটা পাত্রে তেল, একটা পাত্রে পারদ, একটা পাত্রে জল আছে। কিন্তু প্রত্যেকটার এখানে প্রত্যেকটার আয়তনকে আমি কি নিয়েছি না সমান নিয়েছি, প্রত্যেকটাই 1 লিটার বা 1000 সেমি কিউব, ঠিক আছে। তো এবারে আমি যদি এদের ভর পরিমাপ করি তাহলে প্রত্যেকের ভর কি সমান হবে? না, প্রত্যেকের ভর কিন্তু আলাদা হতে পারে। এখানে ভর দেখো, আমি যখন পরিমাপ করলাম, আমি ধরে নিচ্ছি যে পারদের ভর যখন পরিমাপ করলাম আমি সেটা পেলাম 13,600 এত গ্রাম। বাট 1 লিটারেই জলের ভর যখন আমি পরিমাপ করলাম, এটাও 1 লিটার ছিল, জলও 1 লিটার আছে, কিন্তু জলের ক্ষেত্রে আমি দেখলাম যে 1000 গ্রাম পাচ্ছি কিনা 1 লিটার জলের ভর। আবার তেলটার ক্ষেত্রে আমি দেখছি যে 980 এত গ্রাম পেলাম। তো এই যে ভরগুলো পাচ্ছি একটা নির্দিষ্ট আয়তনে, মানে একক আয়তনে, একক আয়তনে কোনো পদার্থের যে ভর হবে সেটাই হচ্ছে তার ঘনত্ব। তাহলে একক আয়তনে যে পদার্থের ভর যত বেশি তার ঘনত্ব তত বেশি। তো একটু ব্যাপারটা দেখে নিই কি বলছে, দেখো না, কোন পদার্থের একক আয়তনের ভরকে, একক আয়তন মানে হতে পারে 1 সেমি কিউব, হতে পারে 1 মিটার কিউব, হতে পারে
একের গুণিতকে যা কিছু, ঠিক আছে, যেমন 1 লিটার হতে পারে, ঠিক আছে। তো এইরকম একক আয়তনের কোন বস্তুর ভরকে, এটা শুধু যে তরল হবে তাই নয়, তরল, গ্যাস, কঠিন সবার ক্ষেত্রে ঘনত্ব মানে একক আয়তনে তার যে ভর থাকবে সেটাই হচ্ছে তার ঘনত্ব বা ডেনসিটি। তাই একে ডি দ্বারা ডিনোট করা হয়, কেউ কেউ একে রো দ্বারাও ডিনোট করে, ঠিক আছে। একে ডি বা রো দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে। আচ্ছা, কি বলছে দেখো, এটা হচ্ছে যে কোনো পদার্থের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রেও কি বলছে না, বিষয়টি একই বিষয়, ঠিক আছে। সেটা তরল হোক বা গ্যাস হোক বা কঠিন হোক, যে কোনো পদার্থের ক্ষেত্রে, আমি তরল দিয়ে জাস্ট তোমাদেরকে বোঝালাম, কিন্তু তরল, কঠিন, গ্যাস যাই হোক না কেন, 1 লিটার যদি আমি, সেখানে আয়তনগুলো অন্য এককে থাকতে পারে, লিটার এককে না থেকে, ঠিক আছে, এরকম সেমি কিউব, মিটার কিউব এককে থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমার সব ক্ষেত্রে সংজ্ঞা কিন্তু একই হবে, যে একক আয়তনের কোন একটা পদার্থ, একক আয়তনের কোন পদার্থের যে ভর হবে, সেই ভরটাকে বলা হচ্ছে কি না ঘনত্ব। এটাকে ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে লিখবো, ম্যাথমেটিক্যালি আমরা এটাকে কিভাবে লিখবো, চলে আসো গাণিতিক সূত্রে। দেখো কি বলছে না, কোনো তরলের আয়তন যদি ভি হয়, ভলিউম যদি ভি হয় এবং ভর যদি এম হয়, তাহলে ঘনত্ব রো সমান, একটু আগেই বললাম যে ঘনত্বকে আমরা রো বা ডি দ্বারা ডিনোট করি, তাহলে ঘনত্ব রো সমান হচ্ছে কি হবে না ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব ডিও লিখতে পারি, ডি সমান হচ্ছে এম বাই ভি, ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। তো তাহলে যেখানে রোটাকে কি বলা হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব, এম মিন্স মাস, এই যে একে আমরা ভরকে এম দ্বারা চিহ্নিত করছি, ভলিউমকে ভি দ্বারা, আয়তনকে ভি দ্বারা চিহ্নিত করছি, এগুলো সব কিন্তু একটা ইংলিশ নাম থেকে এসেছে, ইংলিশ নামের ফার্স্ট লেটার থেকেই বেশিরভাগগুলোকে ডিনোট করা হয়, ঠিক আছে। তো যেমন ভলিউমকে ভি দ্বারা, ডেনসিটিকে ডি দ্বারা বা রো দ্বারা এবং ভরকে এম দ্বারা চিহ্নিত করা হচ্ছে। যাই হোক, এদের গাণিতিক সম্পর্কটা আমরা শিখে নিলাম। চলো এবারে একটু দেখে নিই ঘনত্বের একক। ঘনত্বের একক, দেখো ব্যবহারিক ক্ষেত্রে ঘনত্বের দুটা একক সবচেয়ে বেশি জনপ্রিয়, কি কি না সিজিএস আর এসআই একক। এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কি হবে, ঘনত্ব সমান আমরা কি জানি না ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। তো ভরের সিজিএস পদ্ধতিতে একক, এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কেজি, আয়তনের এসআই পদ্ধতিতে একক কি না মিটার কিউব। তাহলে কেজি বাই মিটার কিউব সেটাই দেওয়া আছে, দেখো কেজি পার মিটার কিউব, কেজি পার ঘনমিটার, সেটাই হচ্ছে কি না ঘনত্বের এসআই একক। সিজিএস পদ্ধতিতে একক কি না গ্রাম পার ঘন সেন্টিমিটার, ঠিক আছে, গ্রাম পার ঘন সেন্টিমিটার। গ্রাম হচ্ছে সিজিএস পদ্ধতিতে ভরের একক, সেন্টিমিটারের কিউব হচ্ছে সিজিএস পদ্ধতিতে আয়তনের একক। তাহলে এক্ষেত্রেও ভর বা আয়তন করে পাচ্ছি কি না গ্রাম পার সেমি কিউব, ঠিক আছে। তো তাহলে ঘনত্বের এককগুলো আশা করছি বুঝতে পারলে, কেজি পার মিটার কিউব হচ্ছে এসআই একক আর গ্রাম পার সেমি কিউব হচ্ছে সিজিএস একক। তাহলে আমরা এই রিলেটেড কিছু ম্যাথ একটু দেখে নিই খুব তাড়াতাড়ি করে। একটা পাত্রে দেখো 50 মিলিলিটার 50 ml সরিষার তেল আছে, ঠিক আছে। ধরে নাও যে এটা কোনো পাত্র, ঠিক আছে, এটা কোনো পাত্র, এই পাত্রে কি আছে না 50 ml সরিষার তেল আছে। 50 ml মানেই হচ্ছে আবার 50 সেমি কিউই বটে, ঠিক আছে। 50 ml মানে 50 সেমি কিউ সরিষার তেল আছে, যার ভর পেয়েছি 460 গ্রাম। সেই 50, সরি এখানে 500 দেওয়া আছে, যাই হোক 500 ml, 500 ml সরষার তেলের ভর দেওয়া আছে কি না 460 গ্রাম। 500 ml সরষার তেলের ভর 460 গ্রাম। তাহলে ওই সরষার তেলের ঘনত্ব বার করতে হবে। ঘনত্ব ডি সমান আমরা কি জানি না ডি সমান হচ্ছে এম বাই ভি। তাহলে এখানে এম এর মান দেওয়া আছে কত না গ্রাম দেওয়া আছে। তাহলে দেখো দুটোই সিজিএস এককে আছে। দেখো যে কোনো ম্যাথ করার সময় আমরা কি কি জিনিস খেয়াল রাখতে হবে সেটা একটু বলে দিই। ফার্স্ট ম্যাথে দেখো প্রথমে আমাকে দেখতে হবে যে কি কি দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো আমি সেইগুলো আগে সবার আগে লিখে নেবো, ঠিক আছে। যেটা দেওয়া নেই সেটার পাশে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো। যেমন দেখো এখানে একটা পাত্রে 50 ml, 50 mlটা কি বটে না আয়তন বটে, ঠিক আছে। তাহলে আয়তন ভি সমান দেওয়া আছে 50 ml, সেটা আমি আগে লিখে নিলাম, ঠিক আছে। তার সাথে সাথে কি দেওয়া আছে না ভর দেওয়া আছে, ভর এম সমান দেওয়া আছে 460 গ্রাম। তাহলে ভর এম সমান আমি লিখে নিলাম যে 460 গ্রাম। এবারে আরেকটা জিনিস কি বার করতে বলেছে না ঘনত্ব বার করতে বলেছে। তাহলে ঘনত্বের সাথে এদের সম্পর্ক আমাকে ভাবতে হবে। ঘনত্ব এর সাথে ভরের ভর আর আয়তনের সম্পর্ক হচ্ছে ঘনত্ব সমান ভর বাই আয়তন। আমি বসিয়ে দিলাম ভরের জায়গাতে 460
বাই আয়তনের জায়গাতে হচ্ছে 500, 500, শূন্য একটা কেটে দাও। এখানে 2 23 46, 2 25 50। তো এটাকে এরকম ভগ্নাংশ আকারেই রেখে দেবে। 23/25 এত কি হবে, এককটা কি হবে, সিজিএস এ যা ছিল গ্রাম পার এমএল, এটাও লিখতে পারো, অথবা এমএল মানে কি বললাম, সেমি কিউ। তাহলে এত গ্রাম পার সেমি কিউ লিখতে পারি, ঠিক আছে, এত গ্রাম পার সেমি কিউ লিখতে পারি, অথবা গ্রাম পার মিলিলিটারও লিখতে পারি, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখো। আচ্ছা, আগেরটাতে আমরা ঘনত্ব বার করলাম, এখানে দেখো কতটুকু জায়গা মানে আয়তন দখল করবে, মানে আয়তনটা বার করতে হবে একই ফর্মুলা থেকে। কি বলেছে দেখো, একটা পাত্রে 800 গ্রাম গ্লিসারিন রাখা আছে, এটাও একটা লিকুইড বটে। সেই গ্লিসারিনটার ঘনত্ব এখানে কিন্তু দেওয়া আছে 1.26 এত গ্রাম পার সেমি কিউব, ঠিক আছে। আচ্ছা, গ্লিসারিন টুকু কতটা জায়গা দখল করবে, মানে গ্লিসারিনটার আয়তন বার করতে হবে, ঠিক আছে। প্যাকেটে লেখাই আছে যে গ্লিসারিনটার আয়তন কত। তাহলে আমরা সেই একই ফর্মুলা বার করব, একই ফর্মুলা থেকে বার করব। ঘনত্ব ডি সমান হচ্ছে m/v, ডি এর জায়গাতে দেওয়া আছে কত না 1.26, সমান হচ্ছে এম এর জায়গাতে কত দেওয়া আছে, ভর দেওয়া আছে যে 800 গ্রাম, তাহলে 800/v, তাহলে v সমান হচ্ছে 800 ডিভাইডেড বাই 1.26, ঠিক আছে। এবারে ভাগটা আশা করছি তোমরা করতে পারবে, এই ভাগটা তোমাদের জন্য আমি ছেড়ে গেলাম, এটা হোম টাস্ক হিসাবে করো, ঠিক আছে। এর অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাও কি হবে। একই রকম ভাবে আরো একটা ম্যাথ দেখো কি বলতে চাইছে এখানে, যে একটা একটি বোতলে 2 লিটার জল আছে, 2 লিটার মানে আয়তন দেওয়া আছে, ভি সমান হচ্ছে 2 লিটার, ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, ঘনত্ব ডি সমান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। তাহলে ওই বোতলে থাকা জলের ভর কত হবে, ভর বার করতে বলেছে, এম সমান কত বার করতে বলেছে। এটা কিন্তু তোমরা নিজেরা করে দেখাও, সে একই ফর্মুলা থেকে, ঘনত্ব ডি সমান m/v থেকে ঘনত্বের মান কি হবে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি এর অ্যান্সার কমেন্টে জানাও, ঠিক আছে, এর অ্যান্সার তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। চলো, চাপ। আচ্ছা, চাপ বলতে আমরা কি বুঝি, চাপ কাকে বলে, দেখো কি বলছে না, চাপ হলো কোন তলের দেখো চাপ হলো কোন তলের প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। আচ্ছা, লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় ঘাত। তাহলে কোন তলের, ধরো এটা কোন একটা তল আছে, ঠিক আছে, সেই তলের একক ক্ষেত্রফলে আমি বাইরে থেকে লম্বভাবে যে বলটা প্রয়োগ করছি, এটার ক্ষেত্রফল যদি মনে করো, পুরো ক্ষেত্রফলটা যদি এ হয়, ঠিক আছে, এই পুরো ক্ষেত্রফলটা যদি মনে করো এর এ হয়, ঠিক আছে, একদম নিচের যে লেয়ারটা আছে, নিচের লেয়ারের ক্ষেত্রফলটা যদি মনে করো এ হয়, ঠিক আছে, এখানে এই এ ক্ষেত্রফলের উপর যদি আমি এফ মানের একটা বল প্রয়োগ করি লম্বভাবে এই তলের উপর, তাহলে ওই বল বাই ক্ষেত্রফলকে বলা হচ্ছে কি না, এখানে চাপ বলা হচ্ছে, এখানে চাপ বলা হচ্ছে। তাহলে দেখো সেটাকে ভাষায় বলা হচ্ছে কি না, চাপ হলো কোন তলের প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, ঠিক আছে। চাপ পি সমান হচ্ছে এফ ডিভাইডেড বাই এ হয়, পি সমান হচ্ছে এফ ডিভাইডেড বাই এ হয়, ঠিক আছে। তো এখানে দেখো এরকম যখনই কোনো ফ্র্যাকশন পাবে তোমরা, যেমন একটু আগে পেলাম ঘনত্ব সমান ভর বাই আয়তন, এখানে পাচ্ছি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, বা একক ক্ষেত্রফল লম্বভাবে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এইরকম যখন কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ পাবে তখন তার ডেফিনেশনটা দেওয়াটা কতটা সহজ হয়ে যাবে। দেখো একটু নিচেরটাকে সবসময় কি করবে না 1 করে নেবে, তাহলে উপরের দুটো সমান হবে, তাই তো। এখানে দেখো এ সমান যদি 1 ধরি, তাহলে পি সমানই হচ্ছে এফ পড়ে থাকছে, এখান থেকে আমরা প্রেসার এর ডেফিনেশন দেবো, কি বলবো না এ সমান 1 মানে কি একক ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলে যে বল প্রযুক্ত হচ্ছে সেই বলটাকেই বলা হচ্ছে কি না চাপ বলা হচ্ছে। তাহলে একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকেই বলা হয় চাপ। আশা করছি খুব সহজেই বুঝতে পেরেছো। আচ্ছা, চাপের
একক গুলো একটু দেখে নি। চাপ সমান হচ্ছে কি না, চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল হয়, ঠিক আছে। তাহলে এখানে চাপের আমি একক গুলো একটু বলে দিই। দেখো একক হচ্ছে বলের একক বাই ক্ষেত্রফলের একক। বলের একক কি হয়, নিউটন বাই ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। তাহলে এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, যেটাকে শর্টে বলা হয় পাস্কাল, ঠিক আছে, পি এ দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে। তো চাপের এসআই একক হচ্ছে পাস্কাল। সিজিএস পদ্ধতিতে বলের একক কি না নিউটন, সিজিএস পদ্ধতিতে হচ্ছে বলের একক ডাইন, আর ক্ষেত্রফলের একক কি না সেমি স্কোয়ার। তাহলে ডাইন পার সেমি স্কোয়ার, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে কি হবে না চাপের একক হবে। তাহলে সিজিএস পদ্ধতিতে চাপের একক ডাইন পার সেমি স্কোয়ার, এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, যেটাকে আবার পাস্কাল বলা হয়, ঠিক আছে। তো চাপ সংক্রান্ত পাস্কাল একটা সূত্র তৈরি করেছিল, তাই তার নাম অনুযায়ী চাপের যে একক সেটাকেও পাস্কাল রাখা হয়েছে, ঠিক আছে। তো এখানে চাপের আরো কিন্তু অনেক একক আছে, যেমন টর, বার ইত্যাদি ইত্যাদি, তাদের মধ্যে সম্পর্ক আছে, সেগুলো তোমাদের আপার ক্লাসে আছে, তাই আমি এখানে অত ডিটেলসে যাচ্ছি না। চলে এসো নেক্সট একটা কোশ্চেন। কি বলছে না, যদি কোনো বস্তুর উপর 100 নিউটন বল প্রযুক্ত হয় এবং ওই তলের ক্ষেত্রফল, যে তলটার উপর বলটা প্রযুক্ত হয়েছিল এই 100 নিউটন, সেই তলটার ক্ষেত্রফল দেওয়া আছে 2 বর্গ মিটার, মানে 2 মিটার স্কোয়ার। এটা দেওয়া আছে ক্ষেত্রফল, এরিয়া দেওয়া আছে এ ইকুয়াল এত দেওয়া আছে, আর বল প্রয়োগ করা হয়েছিল কত না, বলের মানটা হচ্ছে এফ এর মানটা হচ্ছে 100 নিউটন, 100 নিউটন। আচ্ছা, তাহলে তবে চাপের পরিমাণ কত, চাপের পরিমাণ কত, চাপের পরিমাণ কত, চাপের পরিমাণ কি হবে, চাপ পি সমান এফ বাই এ, সিম্পল জিনিস। আচ্ছা, তাহলে পি সমান হচ্ছে এফ বাই এ, এফ এর মান হচ্ছে 100 নিউটন বাই এ এর মান হচ্ছে 2। তাহলে 100 বাই 2 মানে কত হবে না 50 এত পাস্কাল হবে, পাস্কাল, তাই তো, নিউটন পার মিটার স্কয়ার মানে পাস্কাল। তাহলে এখানে চাপের মান হচ্ছে 50 পাস্কাল, 50 পাস্কাল। চলে এসো নেক্সট, তরলের চাপ। আচ্ছা, তরলের চাপ বলতে আমরা কি বুঝি, আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে যেরকম চাপ জানি, তরলের ক্ষেত্রেও চাপ সেম জিনিস। তরলের চাপ বলতে কি বলছে দেখো, কোন স্থির তরলের ভেতরের বা পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্ব হবে ওই তরল যে বল প্রয়োগ করে, ঠিক আছে। ওই ক্ষেত্রফলের উপর কি বলছে না, প্রতি একক ক্ষেত্রফলের উপর তরল দ্বারা প্রযুক্ত লম্ব বল, সেই লম্ব হবে প্রযুক্ত বল একই, ঠিক আছে। তাহলে এখানে তরল বল প্রয়োগ করছে লম্ব হবে পাত্রের দেওয়ালের উপর হতে পারে, অথবা তরলের ভিতরে হতে পারে, কোন একটা বিন্দুতে হতে পারে, কোন একটা অঞ্চল জুড়ে, ঠিক আছে। তো তাহলে সেই একক ক্ষেত্রফলে লম্ব হবে যে বলটা তরলের ক্ষেত্রে প্রযুক্ত হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে না তরলের চাপ। আচ্ছা, কি বলছে দেখো, তরলের চাপ তরলের গভীরতা এবং ঘনত্বের উপর নির্ভর করে। আচ্ছা, তরলের কোন বিন্দুতে চাপ দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে তার গভীরতা, একটা ঘনত্ব। তো তরলের চাপ পি সমান কিন্তু এইচ ডি জি হয়, যেখানে এইচটা কি ওঠে, এইচটা কি ওঠে এখানে, এইচ হচ্ছে গভীরতা, তরলের গভীরতা হচ্ছে এইচ বা ডেপথ, ঠিক আছে। আর ডিটা কি ওঠে, একটু আগে আমরা ডি মানে ডেনসিটি পড়লাম, মানে হচ্ছে ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব, ঠিক আছে। তাহলে তরলের ঘনত্ব হচ্ছে ডি এবং জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যার মান সবসময় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরতে হবে। এখানে আমরা ম্যাথের ক্যালকুলেশনের জন্য এটাকে 10 ধরে নিতে পারি, ঠিক আছে। তো দেখো এখানে একটা ম্যাথ দেখে নি, এই রিলেটেড কি ম্যাথ আছে একটু দেখে নি। আচ্ছা দেখো, একটা হ্রদের গভীরতা দেওয়া আছে 10 মিটার, তাহলে তলদেশে হ্রদের চাপ কত হবে, ঠিক আছে। আচ্ছা, এটা ধরো কোনো জলাশয়, ঠিক আছে, বা হ্রদ, এর গভীরতাটা দেওয়া আছে কত না, গভীরতা এইচ সমান দেওয়া আছে 10 মিটার, ঠিক আছে। এখানে গভীরতা দেওয়া আছে এইচ সমান 10 মিটার, ঠিক আছে। আচ্ছা, এখানে এই তলের কোনো একটা বিন্দুতে চাপ কত হবে সেটা বার করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, পি সমান এইচ ডিজি কোথা থেকে এলো, এই প্রমাণটা কিন্তু ক্লাস 9-এ আছে, তাই তোমাদেরকে আমি এটা করাচ্ছি না, তোমরা শুধু মনে রাখবে যে তরলের কোনো বিন্দুতে চাপ হচ্ছে এইচ গভীরতায় তরলের চাপ হচ্ছে পি সমান এইচ ডিজি হয়, ঠিক আছে। যেখানে এইচটা কি বললাম, তরলের গভীরতা, ঠিক আছে। ডেনসিটি বা ঘনত্ব, ঘনত্ব দেওয়া আছে কত না 1 গ্রাম পার
সেমি কিউ দেওয়া আছে, 1 গ্রাম পার সেমি কিউ, এটা ঘনত্ব ডি সমান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এইচ দেওয়া আছে, ডি দেওয়া আছে, জি এর মান তোমার জানাই আছে। তাহলে এখানে তরলের এই তলে মানে এইচ গভীরতায় মানে 10 মিটার গভীরতায় চাপ কত হবে, চাপ পি সমান এইচ ডিজি হয়, এটা আমরা জানি। মানে এইচ এর মান এখানে দেওয়া আছে কত না 10 মিটার। তাহলে এইচ এর জায়গাতে 10 করলাম, ঠিক আছে। কিন্তু এখানে দেখো একটা গ্রাম পার সেমি কিউব, এটা সিজিএস একক আছে। একটু আগেই বললাম যে একক গুলাকে আমাকে সব সেম করতে হবে, কোনো ম্যাথ করার সময় সমস্ত একককে আমাকে সেম করতে হবে, হয় সিজিএস এ না হলে এসআই। কি বললাম বুঝতে পারছো, একটা সিজিএস একটা এসআই করলে সেখানে কিন্তু ম্যাথে নাম্বার পাবে কেটে 0, ঠিক আছে। তো তাই আমাকে সব একক গুলোকে আগে সেম করতে হবে। প্রথম স্টেপটা হচ্ছে কি কি দেওয়া আছে সেগুলো আগে দেখে নিলাম এবং সাথে সাথে লিখে নিলাম। এবারে শেষে হচ্ছে কি বার করতে বলেছে সেটাকে লিখে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। যেমন এখানে চাপ কত বলেছে, তাহলে পি সমান কোশ্চেন মার্ক, পি সমান জিজ্ঞাসা চিহ্ন। ঘনত্ব আর গভীরতা দেওয়া আছে, গভীরতা এইচ সমান লিখে দিলাম, ঘনত্ব ডি সমান লিখে দিলাম। এবারে দেখো দুটো সেম এককে নেই, তাই এই এককগুলোকে আমাকে সেম করতে হবে, হয় একে আমাকে এসআই করতে হবে না একে সিজিএস করতে হবে। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে এই দৈর্ঘ্যের একক কি বলে সেন্টিমিটার, তাহলে আমি একে 100 সেন্টিমিটার করে দিচ্ছি, ঠিক আছে। 10 মিটার সমানে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা এইচ এর জায়গাতে 100 বসাবো, ঠিক আছে, ইন্টু ডি এর মান তো একই আছে, আর জি এর মান আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য 10 ধরে নিলাম, না হলে হয় 9.8 হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে 10 ইন্টু 100 মানে হয়ে যাবে কি না চাপটা 1000 হয়ে যাচ্ছে। 1000 এর এককটা কি হবে না ডাইন পার সেমি স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে একক লিখতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু পাস্কাল হবে না, ভালো করে মনে রাখতে হবে, পাস্কাল ছিল এসআই এককে, তাহলে এখানে সিজিএস পদ্ধতিতে একক লিখতে হবে, ঠিক আছে। চলে এসো, নেক্সট কি বলেছে দেখো, বিভিন্ন বিষয়ের উপর চাপের প্রভাব। বিভিন্ন বিষয়ের উপর চাপের প্রভাব, চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে, কিভাবে নির্ভর করছে দেখো। একটু কয়েকটা এক্সাম্পল আমি এখানে তুলে ধরেছি। যেমন প্রেসার কুকারের ভেতরের উচ্চ চাপের কারণে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, পানি বলতে জলের, ঠিক আছে। প্রেসার কুকারের ভিতরে যে জল থাকে, জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, ফলে খাবার নুন খুব দ্রুত সিদ্ধ হয়, ঠিক আছে। যেমন প্রেসার কুকারে মনে রাখবে যে নর্মালি জল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে বাষ্পে পরিণত হয়, বাট প্রেসার কুকারে কিন্তু জল ফুটে বাষ্পে পরিণত হয় 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে। এটাও একটু মনে রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে দেখো, হাইড্রোলিক ব্রেক এবং লিফট, এগুলো সবই হচ্ছে প্রেসারের ইফেক্ট, চাপের প্রভাব। পাস্কেল, এখানে পাস্কাল স্পেলিংটা একটু ভুল আছে, পাস্কাল হতো এটা। পাস্কালের সূত্র অনুযায়ী তরলের উপর চাপ প্রয়োগ করে গাড়ির ব্রেক বা ভারী বস্তু তোলার ক্ষেত্রে খুব অল্প বল প্রয়োগ করে বেশি কাজ এর সুবিধা পাওয়া যায়, ঠিক আছে। আমরা পাস্কালের সূত্র আবিষ্কার হওয়ার পর থেকে পাস্কালের সূত্র একটু পরে পড়ছি আমি, ঠিক আছে, কি ওঠে পাস্কালের সূত্র দেখছি। তবে পাস্কালের সূত্র আবিষ্কার হওয়ার পর থেকে এই হাইড্রোলিক ব্রেক, হাইড্রোলিক লিফট সব কিন্তু পাস্কালের সূত্র আবিষ্কার হওয়ার পর থেকেই বেরিয়েছে। দেখো নেক্সট কি আছে না, কাটা বা ফুটো করার সরঞ্জাম, ছুরি, বাটি বা পেরেকের সূচালো মাথা খুবই ছোট ক্ষেত্রফল যুক্ত হয়। একটু আগে আমরা বললাম যে চাপ পি সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে এখানে দেখো এই এফটা যদি ধ্রুবক থাকে তাহলে চাপটা এরিয়ার সাথে কি হয় না ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, তাই তো। তার মানে এরিয়া যত বাড়বে চাপ তত কমবে, এরিয়া যত কমবে চাপ তত বাড়বে। তাহলে ছুরি, বাটি, পেরেক ইত্যাদি ছুরি, বটি, পেরেক ইত্যাদির যে ক্ষেত্রফলটা থাকে সেটা খুব কম করা হয় যাতে করে চাপটা খুব বেশি দেওয়া যায়, ঠিক আছে। তো সেই জন্য কি হয় না কাটা বা ফুটো করার ক্ষেত্রে খুব সহজ হয়, ঠিক আছে। ছুরি, বটি বা পেরেকের সূচালো মাথা খুব ছোট ক্ষেত্রফল যুক্ত হয়, ফলে অল্প বল প্রয়োগ করলেও সেখানে কি হচ্ছে না বেশি চাপ সৃষ্টি হয় এবং সহজে কাটা বা ফুটো করা যায়, ঠিক আছে। আচ্ছা, স্ট্র বা সিরিঞ্জ কি বলছে দেখো, স্ট্র বা সিরিঞ্জের মাধ্যমে কিছু পান করার সময় বা ওষুধ নেওয়ার সময় চাপের পার্থক্য তৈরি করা হয়, ফলে বায়ুমণ্ডলীয় চাপের কারণে তরল ভেতরে প্রবেশ করে, ঠিক আছে। আচ্ছা, সিরিঞ্জ দিয়ে যখন ইনজেকশন দেওয়া হয় সেখানে কিছু লিকুইড আমাদের রক্তের সাথে মেশানো হয়, ঠিক আছে। তো সেটা কিন্তু কিভাবে হচ্ছে না কি বলেছে দেখো, সেটাই যে স্ট্র বা সিরিঞ্জের মাধ্যমে কিছু পান করার সময়, ঠিক আছে, বা ওষুধ নেওয়ার সময় চাপের পার্থক্য তৈরি হয়, ঠিক আছে। এখানে বায়ুমণ্ডলীয় চাপের পার্থক্য হচ্ছে যে কারণে কি হচ্ছে না ওই তরলটা আমাদের দেহে প্রবেশ করছে, ঠিক আছে।
স্ট্র দিয়ে আমরা কোনো জিনিস মুখ দিয়ে খুব সহজে টানতে পারি, এখানে বায়ুচাপের পার্থক্যের জন্য। ঠিক আছে, আচ্ছা ভারী ব্যাগের চাওড়া স্ট্র্যাপ, স্ট্র্যাপ বলতে ব্যাগের পিছনের যে লেয়ারটা থাকে সেটাকে স্ট্র্যাপ বলা হচ্ছে। ঠিক আছে, তো ভারী ব্যাগের হাতল বা কাঁধের ফিতা যেটা, ঠিক আছে, সেটা কিন্তু খুব চাওড়া হয়। ঠিক আছে, চওড়া হয়, যাতে করে কি বলছে না চাপের পরিমাণটা কমে যায়। যত এরিয়া বাড়বে তত চাপ কমবে, তাই তো? তাহলে ক্ষেত্রফল বাড়লে চাপ কমে। ঠিক আছে, এবং বহন করা কিন্তু আরামদায়ক হয়। সেখানে যদি খুব একটা সরু ফিতা থাকতো, ভাবো ইমাজিন করো যে সেখানে যদি সরু ফিতা থাকতো, তাহলে কিন্তু প্রচন্ড চাপ পড়তো, এমনকি আমার এখানে কাঁধের কোনো অংশ কেটে যেতে পারতো। ঠিক আছে, বা পিঠের কোনো অংশ কেটে যেতে পারতো। ঠিক আছে, তো এখানে চওড়া স্ট্র্যাপের জন্য কি হচ্ছে না সেটা কেটে যায় না বা ছিঁড়ে যায় না কোনো অংশ। ঠিক আছে, জলের কল বা কলম কি বলছে দেখো, জলের ট্যাঙ্কি উঁচুতে রাখা হয় যাতে অভিকর্ষীয় চাপের কারণে কি হয় না নিচ দিয়ে পানির প্রবাহ বেশি হয় বা জলের। নেক্সট দেখো কি আছে, রক্তচাপ পরিমাপ। চিকিৎসা ক্ষেত্রে রক্তচাপ, ব্লাড প্রেসার মেপে হৃদরোগের ঝুঁকি ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ঠিক আছে, এখানে আরো কিছু তরলের চাপ সংক্রান্ত বেশ কিছু কনসেপ্ট আমি এখানে তুলে ধরেছি। দেখো কি বলা হয়েছে এখানে, স্থির তরলের মুক্ত তল সর্বদা অনুভূমিক হয়, এটা তোমাদের জানা উচিত। ঠিক আছে, গ্যাসের চাপ পরিমাপ করা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, গ্যাসের চাপ পরিমাপ করা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, ব্যারোমিটারের কাঁচনলে কি থাকে না পারদ ব্যবহার করা হয়। ঠিক আছে, ব্যারোমিটারের কাঁচনলে কিন্তু পারদ ব্যবহার করা হয়। ঠিক আছে, কারণ পারস্তম্ভের চাপটা মোটামুটি 76 সেন্টিমিটার সেমি-এইচজি এর কাছাকাছি হয়। ঠিক আছে, 76 সেমি-এইচজি হয় নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসার। ঠিক আছে, সেটা কিন্তু 76 সেমি-এইচজি হয়, যে কারণে পারদই ব্যবহার করা হয়। এখানে জল ব্যবহার করলে তার ক্ষেত্রে এই জলের ক্ষেত্রে চাপের মানটা হয়ে যেত কত না 1033.33 1033.33 এত সেমি-এইচ2ও হয়ে যেত। ঠিক আছে, তো এটা যথেষ্ট বেশি, তাই জন্য আমরা এইটাই ব্যবহার করে এখানে কাঁচনলে পারদে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো দেখো নেক্সট কি বলছে দেখো, বায়ুর চাপ, বায়ুর গতিবেগ মাপা হয়, বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার এই যন্ত্রের সাহায্যে। প্রত্যেকটা টপিক কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা এখানে বায়ুর চাপের একটা সংজ্ঞা তোমাদের দেওয়া আছে। দেখো বায়ুমণ্ডলীয় চাপ বলতে আমরা কি বুঝি, বায়ুমণ্ডলীয় চাপ বলতে আমরা কি বুঝি দেখো, সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি উঁচু পারস্তম্ভ যে চাপ দেয় সেই চাপটাকে বলা হচ্ছে কি না প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, যেটা আমি একটু আগে লিখেছিলাম এখানে 76 সেমি-এইচজি, 76 সেমি-এইচজি এটাই হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, আবার বলছি দেখো, সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশ এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি উঁচু পারস্তম্ভ যে চাপ দেয় তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। ঠিক আছে, চলে এসো নেক্সট কি বলছে দেখো, বায়ুমণ্ডলীয় চাপ। আচ্ছা বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞা আবারও দেওয়া আছে, ভালো করে দেখো কি বলছে না কোনো নির্দিষ্ট স্থানে কোনো বিন্দুর চারদিকে নেওয়া একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য, ঠিক আছে, তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। তাকে ওই স্থানের, এই কথাটা উল্লেখ করতে হবে, ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো কি বলছে, তরল পদার্থের মতো বায়ুমণ্ডল নিম্নচাপ ঊর্ধ্বচাপ পার্শ্বচাপ অর্থাৎ সব দিকেই চাপ প্রদান করে। ঠিক আছে, তাহলে তরল পদার্থের যেমন সব দিকেই চাপ প্রদান করার একটা ধর্ম আছে, সে একই রকম ভাবে বায়ুর ক্ষেত্রেও বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও পার্শ্বচাপ ঊর্ধ্বচাপ নিম্নচাপ মানে সব দিকে চাপ প্রদান করার একটা ক্ষমতা আছে। ঠিক আছে, চলে এসো টরিসেলের পরীক্ষা, আরো একটা ইম্পর্টেন্ট টপিক এখানে। টরিসেলের পরীক্ষা থেকে জানা যায় কি, জানা যায় না বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করে, বায়ুমণ্ডলও চাপ প্রয়োগ করে এবং ওই চাপ পরিমাপ করা সম্ভব। এই পরীক্ষায় বায়ুমণ্ডলীয় চাপ সমান হচ্ছে নলের পারস্তম্ভের চাপ, মানে টরিসেলি যে নল ব্যবহার করেছিল, ঠিক আছে, সেই নলের নলের সেখানকার পারস্তম্ভের চাপ। ঠিক আছে, এই পরীক্ষায় কাঁচ নলের বদ্ধ প্রান্তে পারদের উপর কি রাখা হয়েছিল, যে শূন্যস্থানটি থাকে সেটি টরিসেলের শূন্যস্থান নামে পরিচিত। যদিও এই শূন্যস্থান অ্যাকচুয়ালি শূন্যস্থান না, এখানে কিছু পারদ বাষ্প থাকে, কোশ্চেন যদি আসে সেটাই লিখবে। ঠিক আছে, আচ্ছা দেখো তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, তরলের চাপ দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটু আগেই পড়লাম তরলের চাপ
পি সমান কি হয় না এইচ ডিজি হয়, তরলের চাপ পি সমান হচ্ছে এইচ ডিজি হয়। একটু আগেই আমরা পড়লাম, এখানে আবার দেওয়া আছে দেখো, তরলের ঘনত্ব এবং তরলের উচ্চতা বা গভীরতা এই দুটো জিনিসের উপর নির্ভর করে। ঠিক আছে, বেশ কিছু এরকম ছোট ছোট কোশ্চেন এখানে আছে। কোন তরলের চাপ উষ্ণতার উপর নির্ভর করে কি? অবশ্যই উষ্ণতার উপর কি নির্ভর করে। দেখো কি বলতে চাইছে, সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরলের আয়তনের খুব একটা বেশি পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে তাপ দিলে তরলের যেমন ভাবে গ্যাসের আয়তনের পরিবর্তন হয়, তরলের কিন্তু সেই রকম ভাবে আয়তন পরিবর্তন হয় না। আয়তন পরিবর্তনটা মোটামুটি নগণ্যই বলতে পারো গ্যাসের তুলনায়। ঠিক আছে, অর্থাৎ তরলের ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। আয়তনের পরিবর্তন না হলে কি হবে, ভর তো সবসময় ধ্রুবক আছে, তার মানে ঘনত্বেরও কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, তাই কোন তরলের চাপ তার উষ্ণতার উপর নির্ভর করে না। ঠিক আছে, চাপ কিন্তু উষ্ণতার উপর নির্ভর করছে না। কার চাপ? তরলের চাপ। ঠিক আছে, আচ্ছা, কোন তরলের প্রবাহ মোট আয়তনের উপর নির্ভর করে না, বরং উচ্চতার উপর নির্ভর করে। ঠিক আছে, একটা পাত্রে ধরো একটা পাত্র তোমাকে দেওয়া হয়েছে, যে একটা ছোট কাপ আছে, ঠিক আছে, একটা বিরাট বড় কোনো পাত্র আছে। তো এখন তোমাদের কি মনে হচ্ছে কোন পাত্র থেকে কোন পাত্রের দিকে? দুটো পাত্রই যদি মনে করো কোনো একটা তরল দিয়ে পূর্ণ আছে, একটা বিরাট বড় কোনো পাত্র আর একটা ছোট কোনো পাত্র, ঠিক আছে, যেমন কাপ ধরে নাও। ঠিক আছে, তো এই বিরাট বড় পাত্র আর এই ছোট কাপ দুটোই জল দ্বারা পূর্ণ আছে। ঠিক আছে, এখন দুটাকে যদি পাইপ দ্বারা কানেক্ট করে দেওয়া হয়, কোন পাত্র থেকে কোন পাত্রের দিকে তরল যাবে তোমরা কি বলতে পারবে? অনেক বুদ্ধিমান স্টুডেন্ট আছে যারা সহজে বলে দেবে যে বড় পাত্রটা থেকে ছোট পাত্রের দিকে তরল প্রবাহিত হবে, কিন্তু না, এরকমটা হয় না। যদি মনে করো এখানে আছে একটা বড় পাত্র আর এখানে আছে একটা ছোট পাত্র, এবার এই দুটাকে কানেক্ট করা হয়েছে এভাবে, এই বড় পাত্রটা থেকে ছোট পাত্রের দিকে কি জল প্রবাহিত হবে? কখনোই হবে না, কখনোই পসিবল নয়। তাহলে পাত্রটাতে কতটা জল আসে তার উপর ডিপেন্ড করে তরলের প্রবাহ কিন্তু হয় না। তরলটা কতটা উঁচুতে আছে, তরলের প্রবাহ সবসময় উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে হয়। কি পাত্রে আছে, সেটা সমুদ্রে থাক বা যাই হোক, সেখান থেকেও কিন্তু তরল উপরে উঠে যাবে না। ঠিক আছে, এরকম ধরো সমুদ্রের উপরে একটা কাপ ধরে আছো, সে কাপে কি সমুদ্র থেকে জল চলে আসবে? আসবে না, সেখানেও কিন্তু কাপ থেকেই সমুদ্রে জল যাবে। ঠিক আছে, মানে কাপ যদি উপরে থাকে তাহলে কাপ থেকে সমুদ্রে যাবে, সমুদ্র যদি উপরে থাকে তাহলে সমুদ্র থেকে কাপে আসবে। যাই হোক, তরল প্রবাহিত হচ্ছে সবসময় উঁচু স্থান থেকে, এই জিনিসটা মনে রাখতে হবে, তরল প্রবাহিত হয় সবসময় উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। চলে এসো, নেক্সট কি বলছে, কোন তরলের চাপ সংক্রান্ত পাস্কালের সূত্র। পাস্কালের সূত্র কি বলা হয়েছে দেখো, আবদ্ধ প্রবাহীর প্রথমেই একটা শর্ত দিয়ে দেওয়া হয়েছে, আবদ্ধ প্রবাহী হতে হবে। ঠিক আছে, প্রবাহী আবদ্ধ এর অর্থ সেখান থেকে তরল বাইরেও যেতে পারবে না, বাইরে থেকে ভিতরেও প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, আবদ্ধত্ব কোন প্রবাহী কারা, যারা প্রবাহিত হয়, যেমন তরল বা গ্যাস। ঠিক আছে, তাহলে পাস্কালের সূত্র তরল বা গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, এমনকি আবদ্ধ প্রবাহীর ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, আবদ্ধ প্রবাহীর কোনো অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ প্রবাহীর সব বিন্দুতে অপরিবর্তিত মানে সমান মানে, ঠিক আছে, অপরিবর্তিত মানে এর অর্থ হচ্ছে সমান মানে সঞ্চালিত হয়। মানে কোন একটা অংশে যদি মনে করো চাপ প্রয়োগ করি, আমি এখানে বল প্রয়োগ করলাম এই ক্ষেত্র হলে, তার মানে এখানে একটা চাপ প্রয়োগ করলাম। ঠিক আছে, একটা ছবি দেখে আমরা বুঝতে পারছি যে একটা ছোট পিস্টন আছে, একটা বড় পিস্টন, ছোট পিস্টন দিয়ে কি করলাম না, এই ছোট ক্ষেত্রফলটার উপর আমি একটা চাপ প্রয়োগ করলাম। ঠিক আছে, সেই চাপটার সমানই চাপ কিন্তু এখানে উপরের দিকে প্রযুক্ত হবে। ঠিক আছে, একটু আগে আমরা পাস্কালের সূত্র বলছিলাম, পাস্কালের সূত্রকে কাজে লাগিয়ে হাইড্রোলিক লিফট তৈরি করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, কি বলছে দেখো, সেই চাপটা কিন্তু কোন একটা অংশে যদি একটা চাপ প্রয়োগ করা হয়, সেই চাপ আবদ্ধ তরলের সব অংশে সমানভাবে প্রযুক্ত হবে। ঠিক আছে, এমনকি প্রবাহীর সংলগ্ন যে কোনো তরলের উপর লম্বভাবে ক্রিয়া করে। ঠিক আছে, এখানে যে চাপটা কাজ করছে সেই চাপটা সব যে কোনো বিন্দু থেকে লম্বভাবে কাজ করছে। ঠিক আছে, লম্বভাবে কাজ করে। ঠিক আছে, প্রবাহী সংলগ্ন যে কোনো তরলের উপর লম্বভাবে ক্রিয়া করে। ঠিক আছে, আচ্ছা, এর উপর ভিত্তি করে একটা সূত্র এখানে তৈরি করা হয়েছে, যে এখানে চাপ দেখো, এখানে ক্ষেত্রফলটা আছে a1, বল প্রয়োগ করা হয়েছে F1, তার মানে এখানে চাপ P1 যদি ধরি, P1 সমান কি হবে না, P1 সমান হচ্ছে F1 ডিভাইডেড বাই A1 হবে। P1 সমান হচ্ছে F1 ডিভাইডেড বাই A1 হবে। এর উপর বল উপরের দিকে যেটা প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে কত না, F2 আছে, এর ক্ষেত্রফল আছে A2। এখানে একটা জিনিস মনে রাখতে হবে তোমাদেরকে, যে A2টা অলওয়েজ কিন্তু গ্রেটার দেন A1। ঠিক আছে, তাহলে F2টা কি F1 এর থেকে গ্রেটার দেন হবে? দেখা যাক, এখানে দেখো
এখানে চাপ আর এখানে চাপ কিন্তু সমান পাস্কালের সূত্র অনুযায়ী। এটা যদি P2 ধরি, P2 সমান কিন্তু P1, ঠিক আছে। এক্ষেত্রে চাপ হচ্ছে F1, বল প্রয়োগ করা হয়েছে A1 ক্ষেত্রফলে, তাহলে চাপ হচ্ছে P1, P1 সমান F1/A1। এখানে F2 বল প্রযুক্ত হয়েছে A2 ক্ষেত্রফলে, তাহলে F2/A2 হচ্ছে এখানে চাপ, সেটাকে আমরা P2 ধরেছি। এবং পাস্কালের সূত্র অনুযায়ী, শর্তানুযায়ী এই P1 সমান হচ্ছে P2 হবে, ঠিক আছে। কোনো একটা অংশে চাপ প্রয়োগ করলে সেই চাপ আবদ্ধ প্রবাহী সব অংশে সমানভাবে প্রযোজ্য হবে, সমানভাবে অপরিবর্তিত মানে সঞ্চালিত হবে, ঠিক আছে। তো তাহলে এখান থেকে যেটা পেলাম যে F1/A1 সমান F2/A2, যেহেতু P1 সমান F1/A1 এবং P2 সমান F2/A2, তাহলে F1/A1 সমান হচ্ছে F2/A2, F1/A1 সমান হচ্ছে F2/A2। তাহলে এখান থেকে আমরা F1 সমান কি পাচ্ছি দেখো তো, F1 সমান হচ্ছে F2/A1 ডিভাইডেড বাই A2। তাহলে F2/A2 ইন্টু A1, তার সাথে এতটা কিছু একটা গুণ হচ্ছে, ঠিক আছে। তার মানে এই F1 এর থেকে F2টা কি হচ্ছে দেখো তো, F1 সমান হচ্ছে F2/A2 মানে P2 চাপ, তার সাথে কিছু একটা গুণ হচ্ছে A1 গুণ হয়েছে এখানে, ঠিক আছে। তাহলে P2 ইন্টু A1, F1 সমান হচ্ছে P2 ইন্টু F1 সমান হচ্ছে P2/A1, ঠিক আছে। তাহলে কি দেখতে পাচ্ছি না, এখানে এই যে বলটা এখানে প্রযুক্ত হচ্ছে বা এখানে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা কিন্তু কি হচ্ছে না, এর থেকে অনেক বেশি মানের বল প্রযুক্ত হচ্ছে। মানে F2 বলটা এখান থেকে কি পাচ্ছি না, F2 সমান হচ্ছে F1/A2। এটা বলতে পারি যে F1/A1 ইন্টু A2। তার মানে F2 বলটা এখানে আমি যে চাপ প্রয়োগ করেছি, ঠিক আছে, তার জন্য যে বলটা প্রয়োগ করেছিলাম আমি এখানে, ঠিক আছে, সেই বলের থেকে বেশি মানের, অনেক বেশি মানের বল কিন্তু এখানে পাচ্ছি, ঠিক আছে। কি বললাম বুঝতে পারছো? এটার উপর বেস করে হাইড্রোলিক লিফট তৈরি করা হয়েছে, ঠিক আছে, বা যে কোনো ট্রাক ডাম্পার যেগুলো আছে, ঠিক আছে, তার দেখবে একটা কি প্রেস করলে, ঠিক আছে, সে কিন্তু ডাম্পার সমেত পুরো যা লোড আছে পুরো লোডটাকে আনলোড করে দেয়, ঠিক আছে। তো সেটা কিন্তু পাস্কালের এই সূত্রকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে। একটা জিনিস আছে দেখো এখানে, প্লবতা। প্লবতা বলতে কি বুঝি দেখো, কোনো বস্তুকে যখন তরলে নিমজ্জিত করা হয় তখন তরল তার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, ঠিক আছে। তো প্লবতা কিন্তু একটা ধর্ম বটে, তরল বা গ্যাসে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা গ্যাসের ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করার যে সামর্থ্য, সেই সামর্থ্যটাকে বলা হচ্ছে কি না, প্লবতা বলা হয়, ঠিক আছে। এবং যে বলটা প্রযুক্ত হচ্ছে দেখো, তরলের মধ্যে যখন কোন একটা বস্তুকে নিমজ্জিত করা হচ্ছে, ঠিক আছে, তখন বস্তুটার যে ওজন সেটা যদি W1 ধরি, ঠিক আছে, বাতাসে বস্তুটার ওজন আমি নর্মালি W1 ধরছি, ঠিক আছে। যখন জলে নিমজ্জিত করা হয় তখন বস্তুটার কিছুটা ওজন কমে যায় এবং সেটাকে যদি আমি W2 ধরি, তাহলে এখানে কিন্তু W1 যেটা প্রকৃত ওজন ছিল সেটা কিন্তু গ্রেটার দেন W2 হবে, মানে আপাত ওজনের থেকে বেশি হবে, কিছুটা ওজন কমে যাচ্ছে এখানে, ঠিক আছে। এটা আর্কিমিডিসের সূত্রে আমরা পড়বো, ঠিক আছে। দেখো, যখন জলের মধ্যে একটা বস্তুকে নিমজ্জিত করা হচ্ছে তখন জল কি হচ্ছে না, ওই বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, ঠিক আছে। এবং এই ঊর্ধ্বমুখী বলটাকেই বলা হচ্ছে প্লবক বল। স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা গ্যাস যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে বলা হচ্ছে কি না, প্লবক বল, ঠিক আছে। একটা ভালো উদাহরণ যদি বলি যে একটা থার্মোকল বা সোলারকে যদি জলের মধ্যে ডুবানো হয় তাহলে দেখবো যে সোলারটার উপর জলটা প্রচন্ড বেগে একটা উপরের দিকে বল প্রয়োগ করছে, ঠিক আছে। যদি আমি খুব জোরে সোলার উপর বল প্রয়োগ করি তাহলে জলও কিন্তু সোলার উপর একটা বিপরীতমুখী বল প্রয়োগ করে, যে লম্ব ভাবে যে বিপরীতমুখী বল প্রয়োগ করছে সেই বলটাকে বলা হচ্ছে কি এখানে প্লবক বল বলা হয়, ঠিক আছে। চলে এসো নেক্সট টপিক কি বলছে দেখো, প্লবতা সংক্রান্ত আর্কিমিডিসের নীতি। আচ্ছা, প্লবতা সংক্রান্ত আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিস কি দেখিয়েছিল যে বায়ুতে কোন একটা বস্তুর যা ওজন হচ্ছে জলে নিমজ্জিত করলে তার ওজনটা কিছুটা কমে যাচ্ছে। তো এই ওজনটা কমছে, যে ওজনটা কমছে সেটা যাচ্ছে কোথায় না, তরল তার উপর। ধরো এখানে এই বস্তুটাকে যখন বায়ুতে ওজন মাপা হচ্ছিল তখন W সমান mg ছিল, এখানে W সমান কিন্তু আর mg হচ্ছে না, mg থেকে একটু কমে যাচ্ছে ওয়েটটা। কি হচ্ছে না, এই তরল এর উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে mgটার উপরে, ঠিক আছে, যে কারণে এর ওজনটা কিছুটা কমে যাচ্ছে, ঠিক আছে। কি বললাম তো, এবার সেটা হচ্ছে কতটা কমছে সেটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। কতটা কমছে না, সেটা আর্কিমিডিসের নীতি অনুযায়ী আমাকে বুঝতে হবে। না, এখানে যখন একে নিমজ্জিত করা হচ্ছে জলের মধ্যে আংশিক বা সম্পূর্ণ, তখন কি হচ্ছে না, সে জলটাকে কিছুটা অপসারিত করছে। এবার যতটা জলকে অপসারিত করছে সেই তরলটার, কতটা তরলকে অপসারিত করছে না, বস্তুটার যে আয়তন আছে সেই আয়তনে তরলকে অপসারিত করছে। এবং বস্তুটার যা ওজন
সেই ওজনটা কতটা হ্রাস পাচ্ছে প্রকৃত ওজনের থেকে, না যতটা তরলকে অপসারিত করেছে সেই অপসারিত তরলের যে ওজন হবে, ঠিক আছে, সেই পরিমাণ ওজন কিন্তু বস্তুর কমে যাচ্ছে, ঠিক আছে। আর সেই তরলটার সমান যে ওজনের সমান যে বলটা, তরলটার ওজনের মানে অপসারিত তরলের ওজনের সমান যে বলটা, সেই বলটাই এর উপর উপরের দিকে ক্রিয়া করছে, ঠিক আছে। দেখো কি বলছে না, কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে। কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ, আংশিক মানে অর্ধেকটা হতে পারে আর অথবা সম্পূর্ণ হতে পারে, যখন নিমজ্জিত করা হয় তখন বস্তুটার যে ওজন যদি বাইরে থেকে মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রে, তখন দেখা যাবে যে ওজনটা কিছুটা কম দেখা যাচ্ছে, ঠিক আছে। তো কতটা কম দেখা যাবে, না এই হ্রাসটা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সাথে সমান হবে। যে তরলটাকে বস্তুটা ডুবানোর জন্য যে তরলটাকে সে অপসারিত করেছিল, সেই অপসারিত তরলটার ওজন আর বস্তুর ওজন যতটা হ্রাস হয়েছে সেই দুটো কিন্তু সমান হবে, ঠিক আছে। তো এটাই ছিল আর্কিমিডিসের নীতি। আবার একবার সেটা ভালো করে বলে দিচ্ছি। যেমন একটা বস্তুকে যখন বায়ুতে ওজন করা হয়, ধরো এম ভরের একটা বস্তু, বায়ুতে তার ওজন ডাব্লিউ সমান হচ্ছে কি হবে না এমজি হবে, ঠিক আছে। এবারে সেই বস্তুটাকে যদি জলে নিমজ্জিত করা হয়, তাহলে জল সাথে সাথে এর উপর একটা উপরের দিকে বল প্রয়োগ করে, যেটাকে প্লবক বল বলে একটু আগে পড়লাম, ঠিক আছে। তো সেই প্লবক বলের জন্য কি হচ্ছে না, বস্তুর ওজনটা কিছুটা কমে যাচ্ছে। কতটা কমছে, না বস্তুটা যে পরিমাণ তরলকে অপসারিত করছে ডুবানোর জন্য, সেই পরিমাণ তরলের যা ওজন হবে সেই পরিমাণ ওজন কিন্তু বস্তুটার কমে যাচ্ছে। এটাই হচ্ছে কি না প্লবতা সংক্রান্ত আর্কিমিডিসের নীতি। তাহলে আর্কিমিডিসের নীতি একটা জিনিস মনে রাখবে যে আর্কিমিডিসের নীতিটা শুধুমাত্র বস্তুর ওজন সম্পর্কিত, তাই যেখানে বস্তুর ওজন নেই সেখানে কিন্তু আর্কিমিডিসের নীতি প্রযোজ্য নয়। যেমন পেনটাকে ধরো এখান থেকে ছেড়ে দিলাম, পেনটা অবাধে যদি পড়ে তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ওজন শূন্য হয়। কি বললাম বুঝতে পারছো? সেক্ষেত্রে কিন্তু আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না, ঠিক আছে। কি বলছে দেখো, কোন তরলে ডোবানো কোনো বস্তুর উপর ওই তরলটি কত ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে তা নির্ভর করে ওই বস্তুটি দ্বারা অপসারিত তরলের আয়তন ও ওই তরলটির ঘনত্বের উপর, ঠিক আছে। আচ্ছা, এই টপিকগুলো একটু তোমরা নোট করে নাও, ঠিক আছে। যদি কারোর কোনো প্রবলেম হয় আমি আমার শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা কিন্তু অ্যাড হয়ে যেতে পারো, সেখানে কিন্তু আমি ডিটেলস তোমাদের নোট শেয়ার করে দেবো, ঠিক আছে। কি বলছে দেখো নেক্সট, কোনো বস্তুকে তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে অপসারিত করে এবং অপসারিত তরলের ওজন বস্তুর, আচ্ছা অপসারিত তরলের ওজন বস্তুর ওজনের কি বলতে চাইছে, কোনো বস্তুকে তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে অপসারিত করে। অপসারিত তরলের ওজন বস্তুর উপরে তরল দ্বারা ঊর্ধ্বমুখী বলের সমান। আচ্ছা আচ্ছা, বস্তুর উপর যে তরলটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে সেই ঊর্ধ্বমুখী বলটার সাথে সমান হয় অপসারিত তরল, একটু আগে সেটাই আমি বললাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট কি বলছে দেখো, কোনো বস্তু যখন কোনো তরলে ভাসে তখন বস্তুর ওজনের মান এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের মান এটা সমান হয়, ঠিক আছে। অর্থাৎ ভাসমান বস্তুর আপাত ওজন নেই, ভাসমান বস্তুর কোনো কিন্তু আপাত ওজন নেই, ভাসমান বস্তুর যা আছে পুরোটাই প্রকৃত ওজন, ঠিক আছে। এখানে দুটো শর্ত দেওয়া আছে, বস্তু কেন ভাসবে বা বস্তু সাম্যাবস্থায় কখন থাকবে, ঠিক আছে। তো এই শর্ত দিয়ে আমি আজকের ক্লাস শেষ করব। তো দেখো কি বলছে, ভাসনের শর্ত, ভাসমান বস্তুর ওজন অপসারিত তরলের সমান হতে হবে তবেই কিন্তু বস্তু ভাসবে, ঠিক আছে। একটা বস্তুকে যদি জলে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে, তখন সেই ভাসমান বস্তুটার ওজন আর অপসারিত তরল, সেই যতটা তরলকে অপসারিত করেছে তার ওজন, এই দুটো ওজন যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু বস্তু জলের মধ্যে ভাসবে, ঠিক আছে। আচ্ছা এক্ষেত্রে কেমন ভাবে ভাসবে, না দেখো এটা যদি তরল হয়, এটা যদি কোনো পাত্র হয়, ধরো এই অবধি তরল আছে, ঠিক আছে, এখানে তরলের মধ্যে বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কিন্তু ভাসবে, ঠিক আছে। এখানে বস্তুটা তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কিন্তু ভাসবে, এখানেও নিচে নেমে যাবে না আবার উপরেও ভাসবে না, ঠিক আছে, সম্পূর্ণ ডুবে যাবে, সম্পূর্ণ ডুবে যাওয়া অবস্থায় কিন্তু ভাসবে তরলের মধ্যে, ঠিক আছে। এটাই হচ্ছে ভাসনের শর্ত, ঠিক আছে। আচ্ছা আরেকটা কি বলেছে, সাম্যের শর্ত, সাম্যাবস্থায় কখন থাকবে, না মানে বস্তুটা একদম সোজাসুজি কখন থাকবে, এইভাবে হেলে বা এইভাবে হেলে থাকবে না, কখন না বস্তুর ভার কেন্দ্র এবং প্লবতা কেন্দ্রকে একই উলম্ব রেখার মধ্যে থাকতে হবে, ঠিক আছে। বস্তুর ভার কেন্দ্র বলতে কি, না বস্তুর মধ্যে থাকে এমন একটা পয়েন্ট যেটাতে তার সমস্ত ভার জমা আছে, ঠিক আছে, সেটাকে বস্তুর ভার কেন্দ্র বলা আছে, ঠিক আছে। আর প্লবতা কেন্দ্র বলতে কি, না প্লবতা কেন্দ্র মানে
বস্তু যখন জলের মধ্যে ছিল না, ঠিক আছে, তখন এই অবস্থায় যে জলটা ছিল তার যে ভরকেন্দ্র, ঠিক আছে, সেই ভরকেন্দ্রটাকে বলা হচ্ছে কিনা প্রবণতা কেন্দ্র। কি বললাম আশা করছি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। কিছু ম্যাথ এই চ্যাপ্টারের বাকি থাকছে, যেগুলো কিন্তু আমি পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তো তোমরা কি টাইপের ভিডিও পেতে চাইছো অতি অবশ্যই শেষে একটু কমেন্ট করবে। আমি সেই রিলেটেড ভিডিও, সেই চ্যাপ্টার রিলেটেড ভিডিও, ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো আজ এই পর্যন্ত।